ওকে, সো আজকে আমাদের স্পিসিস আইবিএম স্পিসিস এর লেকচার নাম্বার হচ্ছে 2। তো গত ক্লাসে আমরা প্রাইমারি লেভেলে স্পিসিস শুরু করেছিলাম একদম জিরো লেভেল থেকে, এবং বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল আলোচনাও আমরা করেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করব স্পিসিস এ, কারণ স্পিসিস যেহেতু একটা সফটওয়্যার, সো এখানে আমাদের কাজগুলো মূলত শিখতে হবে হ্যান্ডস অন প্র্যাকটিস করে। তো আমরা এই কারণে একটা ডেটা সেট আজকে ইউজ করব। সেই ডেটা সেটটা দিয়ে আমরা প্রথমে সেটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রিপটিভ যে অ্যানালাইসিস আছে সেটা করব। তার পরবর্তীতে একই ডাটা সেটে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এই তিনটা জিনিস আজকে আমরা মোটামুটি দেখার চেষ্টা করব। এবং দেখার পর এবং আমরা নর্মালি এসপিসিস যখন হচ্ছে অ্যানালাইসিস রান করি, তখন আমরা একটা আউটপুট পাই। তো আউটপুটটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, সে এক্সপ্লেনেশনের বিষয়ে আজকে আমি কথা বলবো। তো প্রথমে শুরু করা যাক। যে ডেটা সেটটা ইউজ করব সেটা অলরেডি আমি আমার কম্পিউটার হচ্ছে ডাউনলোড করে রেখেছি। এই ডেটা সেটটা, একটা মিনিট, একটা কল এসেছে একটু। ওকে, সরি। তো প্রথমে হচ্ছে আমাদের এই ডেটাটাকে হচ্ছে আমাদের লোড করতে হবে, ঠিক আছে? তো যে ডেটাটা, এটা অলরেডি আমার এখানে আমি ডাউনলোড করে রেখেছি। সো আমরা গতকালকের মতোই আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। ইম্পোর্ট ডাটাতে ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে যে কোনো একটা ডাটা আমরা ধরে দিতে পারি। আজকে ধরেন সিএসবি ডাটা ধরে দিলাম। তো এই ডাটাটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে আছে। তা আমি উপরে যখন এখানে ক্লিক করব, তখন আমার পিসিতে যে ফাইলগুলো আছে এটা লোকেশন হচ্ছে দেখাবে বা ফোল্ডারগুলো দেখাবে। তা আমি বলেছি যে ডাউনলোড যে ফোল্ডারটা, সেখানে আমাদের এই ডাটা ফাইলটা আছে। সো আমি ডাউনলোডে ক্লিক করব। এখন ডাউনলোড হওয়ার মধ্যে যতগুলো ফাইল আছে সে সবগুলো ফাইল আমাদেরকে দেখাবে। তো এখানে আমি যে কাজটা করব, সেখানে এই সিএসভি ফাইলের জায়গাতে আমি এখানে নিয়ে আসবো হচ্ছে অল সাপোর্টেড ডাটা টাইপ। যতগুলো ডাটা টাইপ সে সাপোর্ট করে, সবগুলো ডাটা টাইপ আমাদেরকে সে শো করবে। তো এটা যখন আমরা শো করেছি, এখন দেখেন যে এখানে আমরা অনেক রকমের ডাটা আমরা দেখতে পাচ্ছি: ব্যাংক নেম, হিস্ট্রি, ব্যাংক এক্সেলেন্স, ডোল সার্ভে, হ্যাঁ, হেলথ কস্ট। তো আমরা মূলত যে ডাটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে হেলথ কস্ট ডাটা সেট। সো এটাকে আমরা ওপেন করলাম। ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন খুব দ্রুতই আমাদের এটা ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন হওয়ার পরবর্তীতে আমরা ঠিক গতকালকের মতোই আমরা প্রথমে যে ভিউটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ডেটা ভিউ। এবারে ডেটা ভিউ দেখেন, এখানে এতক্ষণ ভ্যারিয়েবল লেখা ছিল, এখন ভ্যারিয়েবল গুলোর নাম আমার হচ্ছে লেখা আছে, যতগুলো ঘরে ভ্যারিয়েবল অ্যাভেলেবল আছে। এবং ভ্যারিয়েবল ভিউতে যখন আমি ক্লিক করব, তখন আমি এক নজরে ভ্যারিয়েবল গুলো সম্পর্কে তথ্য পেয়ে যাব। গতকালকে আমরা ভ্যারিয়েবল গুলোর স্কেল আলোচনা করেছিলাম। এখন দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যারিয়েবল হচ্ছে নমিনাল, হয় নমিনাল মেজারমেন্টের অথবা স্কেল মেজারমেন্টের, এর বাইরে কিন্তু এখানে আর ভ্যারিয়েবল নেই। এবং এখানে দেখেন যে নিউমেরিক ভ্যারিয়েবল এখানে হচ্ছে আছে, এটা দেওয়া আছে। ওকে, ফাইন। আমরা আমাদের ডাটা ভিউতে চলে যাই। Okay, এখন প্রথমে আমাদের যে কাজটা হলো, এই ডাটার একটা সামারি আমাদেরকে তৈরি করতে হবে। তো সামারি তৈরি করতে হলে প্রথমে আমরা যে কাজটাতে করব, অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করে বলেছি যে এসপিএসএস এর যত অ্যানালাইসিস করবেন, সব অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইজ ট্যাবের মধ্যে আপনার হচ্ছে থাকবে। তো এই অ্যানালাইজ ট্যাবের মধ্যে থেকে আমরা চলে যাব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা প্রথমে যে অ্যানালাইসিসটা দেখব বা যে টাইপের অ্যানালাইসিস, সেটা হচ্ছে ডেস্ক ফ্রিকুয়েন্সিস। তো ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি গ্রাফ বা চার্ট বা ফ্রিকোয়েন্সি টেবিল, এটা দিয়ে তৈরি করা হয়। ফ্রিকোয়েন্সিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে ফ্রিকোয়েন্সি বলবে যে কোন কোন ভ্যারিয়েবলকে আপনি এক্ষেত্রে দেখতে চান। ওকে, তো আমরা এখানে ধরেন হচ্ছে
সবগুলো ভ্যারিয়েবলই দিয়ে দিই, কারণ এখানে যেহেতু কম ভ্যারিয়েবল, এখানে মোট 10টা ভ্যারিয়েবল আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, সো 10টা ভ্যারিয়েবলকে আমরা একটা একটা করে এখানে দিয়ে দিই। ঠিক আছে। তারপরে স্ট্যাটিস্টিক্সে হচ্ছে ক্লিক করব। স্ট্যাটিস্টিক্স ক্লিক করার পরে এখানে দেখেন কোয়ার্টাইল আছে, মিন আছে, তো আমি এখানে মিনে ক্লিক করব। মিন, মিডিয়ান এবং মোড, এই তিনটা জিনিসে ক্লিক করলাম। আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনে ক্লিক করলাম। কোয়ার্টাইলের ভ্যালু চাইলে আমরা দিতে পারি, এখানে ধরেন কোয়ার্টাইলের ভ্যালু দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করব। এটা শেষ। এরপর চার্টস গুলাতে, চার্টস এর এখানে আমরা চাবো যে আমাদের চার্ট গুলোকে হিস্টোগ্রামে হচ্ছে দেখাতে, ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম। ঠিক আছে, নর্মাল গ্রাফ না, জাস্ট হিস্টোগ্রামে আমরা চাচ্ছি। কন্টিনিউ। এরপরে ক্রিয়েট এপি স্টাইল টেবলস, তার পরবর্তীতে জাস্ট ওকেতে ক্লিক করবো, আর কোনো কিছু চেক করতে হবে না। ওকেতে ক্লিক করলে দেখবেন যে একটা আউটপুট উইন্ডো আসবে, সেই উইন্ডোতে সে আমাদেরকে ফলাফলগুলো দেখাবে। এখন এই দেখেন, এই যে আউটপুট উইন্ডোটা চলে এসেছে, এবং আমরা আউটপুট উইন্ডোটার একটা নেভিগেশন চ্যানেল আছে, যেটা হচ্ছে যে আমরা লেফট সাইডে আউটপুট উইন্ডোর যদি বাম পাশে তাকাই, তাহলে দেখবেন যে এখানে আউটপুট উইন্ডো নেভিগেশনকে দুভাগে ভাগ করা। একটা ভাগে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে ক্লিক করলে এক নজরে আমরা সবগুলো ফ্রিকোয়েন্সি টেবিল দেখতে পারবো, সবগুলো ভ্যারিয়েবলের। আবার আরেকটা ভাগ হচ্ছে হিস্টোগ্রাম, যেখানে ক্লিক করলে আমরা এক নজরে সবগুলো ভ্যারিয়েবলের হিস্টোগ্রাম দেখতে পারবো। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, আমি সরি, আমি আহ, সরাসরি এইজ অ্যাট স্টাডি সার্ভে কমপ্লিশন এটার আমি ফ্রিকোয়েন্সি টেবিল দেখতে চাই, তখন সরাসরি এই ভ্যারিয়েবলে ক্লিক করলে এটার ফ্রিকোয়েন্সি টেবিল দেখতে পারো। আবার এটার হিস্টোগ্রাম যদি আপনি দেখতে চান, তখন এটার হিস্টোগ্রামে এইভাবে এখানে ক্লিক করলে হবে এইজ অ্যাট সার্ভে কমপ্লিশন ইন ইয়ার্স। ওকে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা এখন এই অ্যানালাইসিসটাকে কিভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। আসেন, এটা যখন আপনারা ব্যাখ্যা করবেন, মানে আপনাদের রিসার্চ পেপারে বা থিসিসে যখন এটা ব্যাখ্যা করবেন, তখন আসলে আপনাকে সে রিসার্চ পেপার বা থিসিসের যে যে বডিটা আছে, সেটার মধ্যে কিন্তু আপনাকে এই ফ্রিকোয়েন্সি টেবিলটা আপনাকে দিতে হবে না, এটা আপনার এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে। এখন এখানে দেখেন আপনাকে মেইন যে জিনিসটা দিতে হবে, সেটা হচ্ছে প্রথমে এই টেবিলটা দিতে হবে। এই টেবিলটা কেন দিতে হবে? এখানে মোটামুটি সবগুলো ভ্যারিয়েবল আছে, এবং সবগুলো ভ্যারিয়েবলে দেখেন মিন, মিডিয়ান, মোড এবং পার্সেন্টাইল এখানে দেওয়া আছে। এই টেবিলটা আপনারা হচ্ছে এই টেবিলটা আপনারা দিতে হবে। দেওয়ার পরবর্তীতে এটার ব্যাখ্যাটা হবে এরকম, যে আমাদের এখানে যে প্রতিটা ভ্যারিয়েবল আছে, সবগুলো ভ্যারিয়েবলের ক্ষেত্রে অ্যান ভ্যালিড মানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 525। আর মিসিং ভ্যালুর ক্ষেত্রে দেখেন 000, তার মানে আমাদের ডাটা সেটের মধ্যে কি কোনো প্রকার মিসিং ভ্যালু নেই। এটা একটা ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে আমাদের ডাটা সেটের যে ভ্যারিয়েবল গুলো, সেগুলোর মিন ভ্যালুর কথা আপনারা বলতে পারেন। এবং এরপর সেগুলোর যে কোয়ার্টাইল আছে, ফার্স্ট কোয়ার্টাইল মানে 25%, সেকেন্ড কোয়ার্টাইল যেটা 50%, এবং থার্ড কোয়ার্টাইল 75%, এই এতটুকু বর্ণনা করে দিলে হবে। তার পরবর্তীতে ফ্রিকোয়েন্সি যে টেবিল যেটা আছে, এই টেবিলটা আমাদের দিতে হবে না, আমাদের গ্রাফগুলো আমরা হচ্ছে নর্মালি দিব, মানে হিস্টোগ্রাম যেখানে আছে। হ্যাঁ, হিস্টোগ্রাম কপি করে আপনারা বলবেন যে এই হিস্টোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে মিন ভ্যালু এতটুকু, স্ট্যান্ডার্ড ডিভিশন এতটুকু, এবং টোটাল নম্বর অবজারভেশন হচ্ছে আমাদের 525। আর হিস্টোগ্রামের ও এক্স অ্যাক্সিসে আমরা পেশেন্ট আইডেন্টিফায়ার, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা শো করেছি। জাস্ট এই সিম্পল ভাষায় কিন্তু বর্ণনা করে করে দিলে হয়েছে। অনেকে মনে করে কি যে বর্ণনা মনে হয় অনেক কঠিন হবে, খুব জটিল জটিল জিনিসপত্র ইউজ করবে, তা কিন্তু না। সিম্পল ভাষায় আপনি যদি বর্ণনা করে দেন, দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল, হিস্টোগ্রাম আমাদের এটা দেখা শেষ। তার পরবর্তীতে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের আরেকটু মোটামুটি আরেকটু কি বলতে পারি, চড় আর একটু ভালো লেভেল, হ্যাঁ, বা আর একটু অ্যাবস্ট্রাক্ট লেভেলে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তখন আমাদের আবার অ্যানালাইজে ক্লিক করা লাগবে। অ্যানালাইজে ক্লিক করে আমরা এখানে পাবো কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ক্লিক করে এখান থেকে যাবো কি ডেসক্রিপটিভ সেট। ডেসক্রিপটিভে যাওয়ার পরবর্তীতে সবগুলো ভ্যারিয়েবল কি আমাকে এখানে আনতে হবে, সবগুলো ভ্যারিয়েবলে আমরা এখানে দেখবো। সো প্রত্যেক একটা একটা করে ভ্যারিয়েবল নিয়ে নিই। 10টা ভ্যারিয়েবল আমাদের আছে, যেহেতু বেশি ভ্যারিয়েবল নাই। বেশি ভ্যারিয়েবল থাকলে তখন আমরা বলতাম যে সেখান থেকে কয়েকটা বাছাই করে নেন, মোটামুটি 10টা 12টা এরকম ভ্যারিয়েবল হচ্ছে ম্যানেজ করা যায়। বাট যদি গতকালকের মতো 50টা, 55, 100 এরকম হয়, তখন সেক্ষেত্রে ওটা সমস্যা। ওপিনিয়নে ক্লিক করার পরবর্তীতে দেখেন মিন, তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, এটা অলরেডি সিলেক্ট করা আছে। ওকে, ফাইন। স্টাইলটা আর দেখার দরকার নাই,
হুম। তারপর হচ্ছে বুট স্ট্র্যাপও আমাদের দেখার দরকার নেই। আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের সুন্দর একটা টেবিল। তো আপনি বলবেন যে আমাদের এখানে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, সেটা করার পরবর্তীতে আমরা এরকম একটা টেবিল পেয়েছি, যে টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 10টা ভ্যারিয়েবল আছে তাদের টোটাল নাম্বার অবজারভেশন দেওয়া আছে, এবং এখানে টোটাল নাম্বার অবজারভেশন 10টা ভ্যারিয়েবলের প্রত্যেকটাতেই 525 করে। তার পরবর্তীতে আসবেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের ইন্ডিভিজুয়াল আলোচনা। কিভাবে? যেমন আমাদের এখানে পেশেন্ট আইডেন্টিফায়ার যে ভ্যারিয়েবলটা আছে সেটার মিনিমাম ভ্যালু হচ্ছে এতটুকু, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এতটুকু, মিন ভ্যালু হচ্ছে এত বা গড়, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এতটুকু। তার পরবর্তীতে হচ্ছে সার্ভে কম্পিটিশন রেট, এরকম করে করে হচ্ছে আপনারা কি ব্যাখ্যা করলেই আপনাদের আলোচনাটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি গ্রাফ তৈরি করলাম, তার পরবর্তীতে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করলাম। তারপরের ধাপটা কি? তারপরের ধাপটাই হচ্ছে মূলত আমাদের রিগ্রেশনের ধাপ প্রয়োগ করার কাজ। তো প্রথমে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। ঠিক আছে? এখন আমাদের এখানে হেলথ কস্ট হচ্ছে দেওয়া আছে, তখন আমরা সিম্পল রিগ্রেশনের ক্ষেত্রে অনেক ধরনের রিগ্রেশন আছে, বাট আমরা আজকের ক্লাসে শুধুমাত্র দুই ধরনের রিগ্রেশন দেখব। একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আর ওটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে সিম্পল, যেখানে হচ্ছে নর্মালি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, সেটা হচ্ছে নর্মালি সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে যে ধরনের আপনার রিগ্রেশনে একাধিক ইনপুট ভ্যারিয়েবল এবং আউটপুট ভ্যারিয়েবল থাকে, সেটাই হচ্ছে আমাদের নর্মালি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আর সিম্পলের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি একটা থাকবে, আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক থাকবে। জাস্ট এতটুকু মনে রাখলে আপনাদের চলবে। সো যে কোনো অ্যানালাইসিস করতে গেলে আমি বলেছি যে স্পিসিস এর যে কোনো অ্যানালাইসিস করতে গেলে সবচেয়ে মোক্ষম বাটন সেটা হচ্ছে অ্যানালাইজে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে এখানে ছোট্ট করে নিচে আসলে একটা আছে রিগ্রেশন। এখন এই রিগ্রেশনের মধ্যে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে রিগ্রেশনের সব অপশন দিয়েছে: অটোমেটিক লিনিয়ার মডেলিং, লিনিয়ার কার্ভ এস্টিমেশন, পার্শাল লিস্ট স্কোয়ার, বাইনারি লজিস্টিক, মাল্টিনোমিয়াল লজিস্টিক, অর্ডিনাল, পবি, নন লিনিয়ার, ওয়েট এস্টিমেশন, টু স্টেজ লিস্ট স্কোয়ার মেথড, এবং কোয়ান্টাইল মেথড। মানে অনেক ধরনের মেথড আছে। তো আমরা এখানে জাস্ট লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ারে ক্লিক করার পরে সে বলবে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা। সবসময় খেয়াল রাখবেন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে এখানে এজ যুক্ত নাই, তার মানে আমরা একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিতে পারবো। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে এজ যুক্ত আছে, আমরা চাইলে কি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিতে পারবো। তো প্রথমে আমাদের এই যে স্টাডিটা সেটা ছিল হেলথ কস্টের উপরে। তো আমরা ধরে নিলাম যে হেলথ কস্ট আমাদের যে মানুষজনের, ধরেন জীবনযাত্রা আছে সেটার উপরে সে কেমন প্রভাব ফেলে। তো এই জীবনযাত্রাতে দেখার জন্য আমরা টোটাল হেলথ কস্ট এটাকে আমরা ধরে নিব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে। ঠিক আছে? আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমরা দেখব, আমরা ধরে নিলাম ধরেন তার টোটাল কেয়ার হেলথ কেয়ার কস্ট, এটা তার ডিপেন্ড করতেছে ধরেন রিজিয়নস ফয়ার পেশেন্ট লিভ, যেখানে ওই পেশেন্ট বাস করবে তার উপর হচ্ছে ডিপেন্ড করতে পারে। তারপর হচ্ছে এজ অ্যাট স্যাম্পলিং কম্পিটিশন, এটাও কিন্তু এখানে কাজ করতে পারে। তো আমরা যেটা হচ্ছে যে টোটাল হেলথ কেয়ার কস্ট যেহেতু দেখতেছি, তো প্রথমে এখানে ধরে নিই যে এইজ এট সার্ভে কম্পিটিশন ইয়ার। ঠিক আছে? সার্ভে কম্পিটিশন ইয়ারে কর্মক্ষম লোকজনের বয়স কতটুকু, এই যে আমরা ধরে নিলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা নেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে রিগ্রেশন তৈরি হয়ে গিয়েছে, এবং রিগ্রেশন তৈরি হওয়ার ক্ষেত্রে সে আমাদের কিছু নোট দিয়েছে। মূলত প্রথমে সে আমাদের যে ঘরটা দেয়, যেটা আমাদের মানে ওয়ার্ডেও আমাদের যেটা কপি করতে হবে, সেটা হচ্ছে মডেল সামারি। এই যে আমরা একটা সিম্পল লিনিয়ার মডেল বা রিগ্রেশন ইকুয়েশন দাঁড় করালাম, তো এটা সামারিটা কতটুকু। তো সামারিতে দেখবেন যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, সবগুলো সংখ্যা আমাদের বা স্ট্যাটিস্টিক্স ব্যাখ্যা করতে হবে না। আমাদের মূলত ব্যাখ্যা করতে হবে আর স্কোয়ারের ভ্যালু। এখানে দেখেন যে আর স্কোয়ারের ভ্যালু 0.44 দেওয়া আছে, তার মানে এটাকে যদি আমরা হচ্ছে 100 দিয়ে হচ্ছে আপনার কনভার্ট করে, তখন সেটা হবে আপনার 44%। তার মানে এই আর স্কোয়ারটা এখানে ডিফাইন করতেছে আমরা যে রিগ্রেশন ইকুয়েশনটা তৈরি করেছি সেটা কেমন, সেটা মান কেমন। তো এক্ষেত্রে সেটা আমরা পেয়েছি 44 বা 44 আমরা
পেয়েছি। তারপরে বাকিগুলো আর অন্য অ্যাডজাস্টার ইরোড এগুলো হচ্ছে আগ থেকেই হচ্ছে আছে, এগুলো অন্য জিনিস। আচ্ছা, এর পরবর্তী দেখেন আমাদের একটা অ্যানোভা টেবিল আমরা পেয়েছি। তো অ্যানোভা টেবিল হচ্ছে নর্মালি অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। তো এখানে আমরা নর্মালি রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কতটুকু সাম অফ স্কোয়ার পেয়েছি, ডিগ্রি অফ আপনার ফ্রিডম কতটুকু পেয়েছি, মিন স্কোয়ার কতটুকু পেয়েছি, এই জিনিসগুলো হচ্ছে অ্যানোভা টেবিলের মধ্যে থাকে। অ্যানোভা টেবিল দেওয়ার পরবর্তীতে যেটা আপনাদেরকে কাজে দিবে সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট। আমরা আমাদের এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে রিগ্রেশন ইকুয়েশনে, সেটার ভ্যালুগুলো কিভাবে আছে সেই জিনিসটা হচ্ছে আপনাকে কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে দেখতে হবে। তো এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করলে এটা হচ্ছে কেস। এখন এক্ষেত্রে যদি আমরা সিম্পল না ইউজ করে মাল্টিপল লিনিয়ার ইউজ করি, তখন কি হবে এটা একটু দেখা যাক। ওকে, এখন আমরা বলেছি যে যে কোনো অ্যানালাইসিস করতে হলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের আপনি যেতে হবে হচ্ছে অ্যানালাইজ বাটনে বা ট্যাবে। আমরা অ্যানালাইজে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে মাল্টি ইম্পোর্টেশন, মিসিং ভ্যালু অ্যানালাইসিস, মাল্টিপল রেসপন্স, ঠিক আছে, সার্ভেবল অ্যানালাইসিস, তারপর হচ্ছে রিগ্রেশনের এখানে যদি আমরা যাই, এখানে হচ্ছে দেখেন লিনিয়ার রিগ্রেশন, কার্ভ এস্টিমেশন, পার্শাল লিস্ট স্কোয়ার, লগ লিনিয়ার, নিউরাল নেটওয়ার্ক, নন প্যারামেট্রিক। ওকে, আমাদের এখানে রিগ্রেশনের এখানে দেখেন যে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন আছে এবং আদার রিগ্রেশন হচ্ছে আছে। বাট আমাদের মাল্টিপল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট এবং ইউনিভেরিয়েট, জেনারেল লিনিয়ার মডেল, জেনারেলাইজ লিনিয়ার মডেল, মিক্স মডেল আছে যেখানে লিনিয়ার এবং জেনারেলাইজ লিনিয়ার, কোরিলেশন আছে, রিগ্রেশন আছে। রিগ্রেশনের ক্ষেত্রে আমি বলেছি যে লিনিয়ার আমরা দেখতে পাবো, আর হচ্ছে মাল্টি আপনার লিনিয়ার না দেখে হচ্ছে মাল্টিপল যে অ্যানালাইসিসটা সেটা আমরা দেখি। একটু পানি খেয়ে নিই আমি আসলে। ওকে, সিম্পলের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের ভ্যারিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি সেটা পরে বলতেছি। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ক্ষেত্রে আমাদের হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল থাকে। তো এসপিসিসে যেটা হচ্ছে যে অ্যানালাইজে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে আলাদা করে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য আলাদা করে কোনো কথা লেখা নেই। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা নর্মালি সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মতোই, এটা লিনিয়ার রিগ্রেশনের একটা টাইপ। যার কারণে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা রিগ্রেশনে যাবেন, যাওয়ার পরবর্তীতে যে লিনিয়ার লেখা আছে এই লিনিয়ারে আবার ক্লিক করবেন। লিনিয়ারে ক্লিক করার পরবর্তীতে এখানে এখন হচ্ছে আমরা আপনার প্রথমে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমাদের একটা আমরা ধরে নিব। তার পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা বেশ কয়েকটা ধরতে পারি। যেমন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে রিজিয়ন হোয়ার দ্য পেশেন্ট লিভস, এটা আমরা ধরতে পারি। ঠিক আছে, তার পরবর্তীতে তাদের হচ্ছে আপনার সেক্স, এটাও ধরা যেতে পারে। ম্যারিটাল স্ট্রাকচার, এটাও কিন্তু এই ক্ষেত্রে ধরা যেতে পারে। এইবার আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে মডেল সামারি থেকে শুরু হবে। এখন দেখেন যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা করার পরে আমাদের যে মডেলের কোয়ালিটি ছিল সেটা হচ্ছে বেড়েছে। তো মডেলের কোয়ালিটিটা আমরা নর্মালি আপনার আর স্কোয়ার এবং অ্যাডজাস্টেড আর এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু থেকে দেখে থাকি। এখানে দেখেন আমাদের অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.065। ঠিক আছে, তো 0.065
ফাইভ আমাদের হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের কারণে আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে এখন এটা যদি অ্যানোভা টেবিলে নিয়ে আসি, তখন সেখানে আমাদেরকে সে রিগ্রেশন, রেসিডুয়াল এবং টোটাল সে আমাদেরকে দেখাবে। আবার কোএফিসিয়েন্টের যে টেবিলটা আছে সেখানে আনলে সে আমাদেরকে কি কোএফিসিয়েন্ট সম্পর্কে হচ্ছে জানাবে। ওকে, এখন এটা যে আমরা করলাম মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করলাম, এটার ব্যাখ্যা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো এটার ব্যাখ্যাটাও সেম জিনিস, প্রথমে মডেল সামারি আনতে হবে, সামারি আনার পরবর্তীতে দেখতে হবে যে এখানে আপনার আর স্কোয়ারের ভ্যালু কত এসেছে। যখন দেখবেন যে আর স্কোয়ারের ভ্যালু মোটামুটি বেশি এসেছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মডেল ভালো কাজ করতেছে। যেমন আমাদের এই মডেলটা এখন আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.65। তো 0.65 কে আমরা যদি হচ্ছে মালয়েশিয়ান বা যে কোনো দেশের মুদ্রায় ট্রান্সফার হচ্ছে করি, তাহলে 0.0.065 এটাকে হচ্ছে 100 দিয়ে যদি আপনি ইয়ে করেন, তাহলে এটা হবে 65। তো মডেল সামারিতে আপনাদের এই কথাগুলো হচ্ছে বলতে হবে। এরপর অ্যানোভা টেবিলে এসে বলতে হবে যে এখানে রিগ্রেশনের কোন ধরনের রিগ্রেশন ইকুয়েশন আপনি ইউজ করেছেন। হ্যাঁ, এরপর রেসিডুয়াল এখানে কতটুকু আছে। তার পরবর্তীতে হচ্ছে কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ইকুয়েশন আছে সেখানে ইকুয়েশন গুলোর কোফিশিয়েন্ট কিভাবে বসবে, সেটা হচ্ছে আপনাকে এক্ষেত্রে ঠিক করতে হবে। যেমন এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু দেখে তারপর হচ্ছে আপনাদের এটা ঠিক করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনারা সচরাচর জানেন না, সেটা হচ্ছে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন তো দেখলেনই, কিন্তু আপনি ডেটা সেট দেখে অনেক সময় এরকম কনফিউজ হয়ে যেতে পারেন যে আপনি বুঝতে পারতেছেন না যে এই ডেটা সেটটা আসলে কিভাবে হচ্ছে আপনাকে আহ এই ডেটা সেট থেকে আপনারা কিভাবে মিনিং বের করতে পারেন, বা কিভাবে এই ডেটা সেটটাকে ইউজ করে আপনারা নতুন রিসার্চ প্রজেক্ট অথবা পেপার তৈরি করতে পারেন। তো দেখেন, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এসপিএসএস এর একটা টুল আছে যেটা হচ্ছে অটোমেটিক লিনিয়ার মডেলিং। আমরা চাইলে সেই টুলটা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তো এই টুলটা অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যানালাইজে ক্লিক করতে হবে। অ্যানালাইজে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আছে, আবার বেসিক স্ট্যাটিস্টিক্স আছে, জেনারেল লিনিয়ার মডেল আছে। আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনার কল করতে হবে। করার পরবর্তীতে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা এগুলো দেখলাম। এর পরবর্তীতে সরাসরি চলে যেতে হবে রিগ্রেশন। রিগ্রেশন এখানে দেখেন একটা অপশন আছে অটোমেটিক লিনিয়ার মডেলিং। তো আমরা এই অটোমেটিক লিনিয়ার মডেলিং এখানে চালু করে দিব। আমাদের টার্গেট ভ্যারিয়েবলটা কোন ভ্যারিয়েবল থাকবে? আমাদের টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে হেলথ কস্ট, টোটাল হেলথ কস্ট ডিক্লেয়ার্ড ওভার 2020। এটাই হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল থাকবে। রান। এটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের ইনপুট ভ্যারিয়েবল ঠিক করতে হবে, প্যারামিটার ঠিক করতে হবে। ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা কোনটা আমরা তো সেটা হচ্ছে জানিয়ে। তার পরবর্তী এটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল। এরপরে আমাদের যে প্রিডিক্টর আছে, প্রিডিক্টরের মধ্যে প্রথম হচ্ছে টোটাল হেলথ কেয়ার কস্ট। তার পরবর্তীতে হচ্ছে যে ম্যারিটাল স্ট্যাটাস। এর পরবর্তীতে হচ্ছে আপনার সেক্স। তার পরবর্তীতে হচ্ছে ওকে, এই তিনটাই হচ্ছে নিয়ে আপাতত। এবার হচ্ছে রান করি। রান করলে এটা কিন্তু অটোমেটিক হবে, এটা হচ্ছে আমাদের কোনো হাত নাই। দেখেন অটোমেটিক আসার পরবর্তীতে সে বলতেছে যে অটোমেটিক ডাটা পজিশন অন করা ছিল এবং ইনফরমেশন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এতটুকু পাইছি। ওকে, এবার আমরা দেখি যেটা হচ্ছে যে নিচের দিকে যাই। যদি অটোমেটিক লিনিয়ার মডেলিং সে হচ্ছে এখানে করেছে, করার পরবর্তীতে সে এই গ্রাফটা প্রডিউস করলো। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনার যদি আজকে তো, যেহেতু আপনি একজন আছেন, আপনার কোনো কনফিউজিং পয়েন্ট থাকলে আমাকে বলতে পারেন। আপনি কি বুঝতে পারছেন?
আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা করলে আপনার মডেল সামারিতে এরকম গ্রাফই পাবেন, এটার অ্যাকুরেসিটা তারা এরকমই দেখাবে। দেখেন আমাদের এটার অ্যাকুরেসি 25%-এরও নিচে, তার মানে এটার অ্যাকুরেসি এতটা ভালো না। বাট অটোমেটিক লিনিয়ার মডেলিং আসলে আপনাদের কাউকে কোনো সময় না করলেও হবে, এটা আসলে কেউ নর্মালি করে না। বাট আমি এটা দেখিয়ে দিলাম এই কারণে, যেহেতু এই অপশনটা হচ্ছে স্পিসিসে আছে। আর শিখে রাখলে ভালো যে অটোমেটিক লিনিয়ার মডেলিং নামেও অনেক সময় আপনি যদি অনেকগুলো মডেল অ্যাপ্লাই করে, আপনার ডাটাতে অনেকগুলো মডেল অ্যাপ্লাই করে যদি ট্রাই করতে চান যে কোনটা আপনার ডাটাকে বেস্ট সুইট করে মডেল, তখন সেক্ষেত্রে আপনার এই ধরনের মেথড হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। যে হচ্ছে অনেকগুলো মডেল অ্যাপ্লাই করলেন, তার পরবর্তী দেখলেন যে কোন মডেল আপনার ডাটা সেটকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছে। বাট নর্মালি এসপিএসসি আমরা যে ধরনের ডাটা অ্যানালিসিস করে থাকি, এখানে এই ধরনের বিষয়গুলো অ্যাপ্লাই করা হয় না। বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে। কারণ সেসব ফিল্ডে তারা আসলে অনেক বিগ ডাটা নিয়ে কাজ করে। এখানে আমরা এসপিসিসি যে ধরনের ডাটা নিয়ে কাজ করি এটা বিগ, বাট ওই ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর মতো সেরকম বিগ ডাটা না। এবং সেখানে অনেক ধরনের ডাটা টাইপ আছে। এসপিসিসি নর্মালি আমরা অনেকটাই স্ট্রাকচার ডাটা নিয়ে হচ্ছে কাজ করি। স্ট্রাকচার ডাটা মানে হচ্ছে যে এই ধরনের ডাটাগুলো অলরেডি কোনো না কোনো ফরম্যাটে আছে, যেমন এই যে ডট সিএসভি ফরম্যাট, ডট এসিবি ফরম্যাট, এরকম ফরম্যাটে আছে। কাজের সুবিধার জন্য আমরা শুধুমাত্র ওই ডাটাগুলো ডাউনলোড করে অথবা হচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে আমরা এগুলো হচ্ছে কি মার্কেটে আপনার নিয়ে আসি। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন না থাকলে কি বলুন। হুম, হয়। ওকে, আমার যদি কোনো কোশ্চেন না থাকে, আজকে মনে হয় এতটুকু পর্যন্তই হচ্ছে রাখবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জিনিস দেখলাম? আমরা একটা ডেটা সেট হচ্ছে ইউজ করেছি। হ্যাঁ, হেলথ কস্টের উপরে ডেটা সেট। প্রথমে এই ডেটাটাকে আমরা লোড করেছি, লোড করার পরবর্তীতে ফ্রিকুয়েন্সি টেবিল এবং সামারি স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা তৈরি করেছি। তার পরবর্তীতে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে হচ্ছে কাজ করেছি। এবং সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে হচ্ছে আপনার আমরা কাজ করার জন্য একটা ডেটা সেট ইউজ করি, যে ডেটা সেট দিয়ে আমরা একসাথে সিম্পল লিনিয়ার রিগ্রেশনটাও দেখেছি। এর পরবর্তীতে সেম ডেটা সেট অ্যাপ্লাই করে আপনার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা দেখেছি। তো এই দুই ধরনের লিনিয়ার রিগ্রেশন কিন্তু আমাদের দেখা শেষ। এর পরবর্তীতে আমার ক্লাসে আমরা আলোচনা করেছি যে কোন কোন ধরনের রিসার্চের টপিকগুলো লেখার ক্ষেত্রে কিরকম আলোচনা হতে পারে। তো এগুলো হচ্ছে আমি মুখে বলেছি, কারণ এগুলোর আসলে কোনো ধারাবাহিক নিয়ম নেই এবং এই জিনিসগুলো ফ্রি হ্যান্ডে লেখা হয়। নিয়মটা মনে রাখলে হবে। কোনো কোশ্চেন নাই কেমন? ওকে, সো যদি কোনো কোশ্চেন যেহেতু কারো নাই, আমার মনে হয় আজকে ক্লাস হচ্ছে এখানে শেষ করতে পারি।
ওকে, গতকালকের ক্লাসের রেকর্ডিং যে লিঙ্কে দেওয়া আছে সেই লিঙ্কে আজকের ক্লাসের রেকর্ডিংও কিন্তু হচ্ছে লোড করা হবে, ঠিক আছে? ওইটা ক্লাস রেকর্ডিং গুলো আপলোড করার পার্মানেন্ট লিঙ্ক। তো নর্মালি একটা ক্লাস শেষ হলে আরেকটা ক্লাস শেষ হওয়ার আপনার 72 ঘন্টার মধ্যেই নর্মালি হচ্ছে কি রিডিংটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি হচ্ছে আপনার এটা, সরি, ফুড ডেলিভারি রিডিং আপনাদের। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু থিওরি আছে যে জিনিসগুলো আপনাদের পড়তে হবে। যেমন আমার তো আসলে আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসে স্পিসিস এর একদম খুঁটিনাটি, আপনাদের মধ্যে অনেকে থাকতে পারেন যাদের হচ্ছে ধরেন স্ট্যাটিক্স এর বেসিক গুলো দুর্বল। যেমন আমি আজকে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের কথা বলেছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কথা হচ্ছে বলেছি। এখন আমরা যদি ক্লাসে সিম্পল রিগ্রেশন কোনটা, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কোনটা, এটা নিয়ে আসলে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের মানে সময় কুলাবে না। তাহলে আমাদের একদম বেসিক থেকে শুরু করতে হবে। তো আমরা বেসিক থেকে শুরু করেছি। তো জাস্ট রিগ্রেশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমরা নর্মালি যখন কোনো কিছুর উপরে প্রভাব, হ্যাঁ, তার পরবর্তীতে ইম্প্যাক্ট, এই জিনিসগুলো হচ্ছে দেখতে চাই, তখন আমরা নর্মালি আপনার লিনিয়ার রিগ্রেশন হচ্ছে ইউজ করে থাকি, ঠিক আছে? এই তো এই ধরনের দুইটা সিচুয়েশন হচ্ছে, এই সিচুয়েশন গুলো হচ্ছে খেয়াল রাখবেন যখন হচ্ছে আমরা কোনো কিছু এক্সপ্লেইন করতে চাই। হ্যাঁ, যখন আমরা আমাদের হচ্ছে আপনার যখন আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে চাই, ইফেক্ট বর্ণনা করতে চাই, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা সে আপনার রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করে থাকি। আর এই রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে দুই ধরনের আছে নর্মালি। একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আর একটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। সিম্পলের ক্ষেত্রে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। এই জিনিসগুলো মনে রাখলেই মোটামুটি আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, এবং বাসায় প্র্যাকটিস করতে হবে আসলে। বুঝতে পারছেন? এটার কোনো বিকল্প নেই। এখন ধরেন আমি ক্লাসে আপনাদেরকে 20-30 মিনিট এক বা 1 ঘন্টা দেখিয়ে দিলাম, তারপরে যদি প্র্যাকটিস না করেন তাহলে সমস্যা। এটা মনে থাকতে কষ্ট হবে। হুম। ওকে, আজকে তাহলে ক্লাস আর দীর্ঘ না করি। আর দুজন হচ্ছে আসেনি, ওনারা কেন আসেনি আমি জানি না। সকালবেলায় তো আসলে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, আর আমাদের ক্লাস তো বাংলাদেশ সময় একেবারেই রাত 10টায়, মানে সব কাজকর্ম শেষের পরেই। হুম। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে হচ্ছে দেখা হবে। নেক্সট ক্লাস কবে আপনারা তো সেটা জানেনই। আপনাদেরকে আপনাদের যে ক্লাসের টেন্টেটিভ স্কেডিউল আছে সেটা আমি অলরেডি মেল করে দিয়েছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।